করা মানে পাম্পচারে রাখ হ্যাঁ সাবটাইটেল রাখ। আচ্ছা, তাহলে এখানে যে কাজটা ছিল ওটা হচ্ছে যে ওয়েবসাইটে ওয়েবসাইটের আমাদের কি বলে টাইটেল কোথায় ইউজ করতে হয় এটা তো বুঝতে পারছি না। টাইটেল বা কোথায় শো করে বা কীভাবে ইউজ করে। টাইটেলটাও কিন্তু ডিজাইন করা যায় এখান থেকে। এই টাইটেলটা কিন্তু ডিজাইন করা যায়, বাট টাইটেল ডিজাইন তেমন আমাদের প্রয়োজন হয় না। দেন নেক্সট হচ্ছে যে এখানে আমরা কী কী কাজ করছিলাম। এখানে যে কাজগুলো করছি ওগুলো ওপেন রান করে দেখতে পারেন। এখানে বেসিক এই কাজগুলো করছিলাম আমরা। তাহলে আমরা এই টেক্সটটার মধ্যে বিভিন্ন কালারে দিতে পারবো, কিন্তু টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে এখনো পারবো না, কারণ আমরা ওই জিনিসটা এখনো দেখি নাই কীভাবে টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হয়। কিন্তু ব্যাকগ্রাউন্ড জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য যে কোডটা অ্যাপ্লাই করব, সেম ওই কোডটাও টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য সেম কোডেই অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো আলাদা কোনো কোড নাই যে ব্যাকগ্রাউন্ড বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম, ওটার মধ্যে একটা কোড, এবং ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড দেবো ওইখানে একটা কোড। ওইরকম আলাদা কোনো সিস্টেম নেই, সবগুলো ব্যাকগ্রাউন্ড একই। ওটা আস্তে আস্তে আমরা কাজ করতে করতে আরও কিছু বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখানে আমরা কালার লিখতেও পারি, নাও লিখতে পারি। ঠিক আছে, কালার লিখলেও কাজ করবে, না লিখলেও কাজ করবে। এই জিনিসটার উপর এত বেশি ডিপেন্ড করে না, কারণ দুইটা কোডেই কাজ প্রায় সেম সেম। এমনিটা কে এখানে তো কেউ একজন দিছে না দিলে আবার এখানে পাইছে কেমনে? As the host your can be remove anything any time. আচ্ছা দিছে ওভাবে থাক, যেভাবে দিছে ওভাবে থাকতে পরে দেখবো হিসাবটা। ব্যাকগ্রাউন্ড, দেন এখানে কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেভাবে ফন্টের মধ্যে কালার ইউজ করছি সেম স্টাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করতে হবে। আমি আপাতত ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। এখানে যখন আমরা ফন্ট কালার দিব না, ঠিক আছে, তখন ডিফল্ট আকারে ব্ল্যাক নিয়ে রাখি, অটোমেটিক ব্ল্যাক ক্রিয়েট করে থাকবে। যদি আমরা কোনো কালার সিলেক্ট না করি তাহলে ব্ল্যাক আসবে, আর কালার সিলেক্ট করলে ফন্টের জন্য তাহলে যে কালারটা সিলেক্ট করব ওই কালার অনুযায়ী আসবে, এর বাইরে আসবে না। এটা আউটপুটটা দেখি। তাহলে আমাদের ফন্ট বরাবর ব্যাকগ্রাউন্ড হয়েছে না? হ্যাঁ। এখন এখানে যদি ডিসপ্লে লাইন ব্লক যদি পুরা পেজ করতে হয়, হ্যাঁ হ্যাঁ ওটা করব। ব্লক এখন কিরকম হয়েছে? ওটা কিরকম করে করছো? হ্যাঁ আমি বলতেছি, এখন যে কাজটা হয়েছে ওটা হচ্ছে যে আমাদের যতটুকু টেক্সট লেখা আছে ততটুকুই আসছে, এর অ্যাকচুয়াল পরিমাণও বেশি আসে নাই। ঠিক আছে, মানে যতটুকু আমরা রাইটিং করছি ততটুকু আসছে, এর বেশি আসে নাই। এখন যদি এর বেশি যদি আমরা টাইপিং করি কি এই জিনিসটা কি আসবে? তাহলে আমরা এখানে টেক্সট যেটা আছে এটাকে তো ডাবল সেন্টেন্স করলে হয়, বা আরও কিছু অ্যাড করে দিলে তো হচ্ছে। যেমন করে হোক না কেন, শুধু আমরা ডাটাটা অ্যাড করতে পারলে হচ্ছে এক্সট্রা। আরও লিখছি টেক্সট, তারপর আরও ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেছে অটোমেটিক। মানে এখানে কথাই হচ্ছে যে এক কথায় আমাদের যতগুলো টেক্সট থাকবে ততগুলো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, এর বেশি আসবে না। এই জিনিসটা হচ্ছে যে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লকের মাধ্যমে কাজ করা হয়। ডিসপ্লে ইনলাইন ব্লক এটার কাজ হচ্ছে যে সাপোজ এখানে মনে করি হ্যালো লিখলাম,
এই হ্যালো লেখাটা লেখার জন্য কতটুকু জায়গা লাগছে? আমাদের এখানে জাস্ট 5টা লেটার লেখার জন্য যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকু হ্যালোটা লেখার জন্য জায়গা লাগছে, কারণ হ্যালোটার ভিতরেও 5টা ওয়ার্ড, সরি ওয়ার্ড বলতেছি, লেটার। সো এখানে 5টা লেটার জন্য যতটুকু জায়গা লাগবে ততটুকু নিবে কিসের মধ্যে? আমাদের ডিসপ্লে সাইজের মধ্যে। এখন যখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক যখন দিই নাই, এটা যখন উঠাই দিচ্ছি তখন কি হচ্ছে, মানে এটা যখন ইউজ করি নাই ডিসপ্লে ইনলাইন ব্লক, তখন পুরোটাই নিয়ে নিছে। কারণ হচ্ছে যে এই লাইনটা যখন আমরা লিখছি এরপরে অংশটা লিখছি কি লিখি নাই, ওই জিনিসটা কিন্তু প্রোগ্রামে রিড করে দেখে নাই, ঠিক আছে? কারণ প্রোগ্রাম এমনভাবে এখানে সেট করা যে পি ট্যাগ লিখছে, লেখার সাথে সাথে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। উপরের লাইনটা আমি বাদ দিচ্ছি, নিচের লাইনটার মধ্যে আবার নতুন করে করতেছি জিনিসটা, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। কিন্তু এই হ্যালোটা যখন লিখছি এটা কিন্তু সামান্য একটা ওয়ার্ড, তাহলে এটার জন্য একটা কি হয়ে গেছে, লাইন ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এটার জন্য একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই লাইন যে ক্রিয়েট হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে কি বুঝতে পারবো না? অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও বুঝতে পারবো, সিস্টেম আছে। যেমন এখানে কপি করে আমি এইটা জিনিসটা ডাবল করতেছি, এখন ডাবল করার সাথে সাথে আমরা তো অটোমেটিক বুঝতে পারতেছি যে এখানে একটা ট্যাগ দুইবার ডিসপ্লে করছি, তাহলে দুইবার ডিসপ্লে করার কারণ হচ্ছে এখানে দুইটা লাইন চলে আসবে, ঠিক আছে? দুইটা লাইন আসবে, তাহলে আমার ডিজাইনের মধ্যে দুইটা লাইন আসতেছে। এখন কথা হচ্ছে যে এই হ্যালো একটার পাশে একটা না আসে, এই হ্যালোটার নিচে কেন চলে আসছে? এখানে পাশে তো অনেকগুলো জায়গা স্পেস পড়ে রয়েছে, সামান্য একটা হ্যালো, এটার জন্য এতগুলো স্পেসের তো প্রয়োজন ছিল না। এটার নিচে আসার কারণ হচ্ছে একটাই, যে আমরা যখন একটা ট্যাগ ডিক্লেয়ার করি, এটা পি ট্যাগ হোক, এইচটিএমএল এর মধ্যে বেসিক যে ট্যাগগুলো আছে আর কি, একদম স্ট্যান্ডার্ড লেভেলের যেগুলো বডি সেকশন, তারপর ফোটার, ফ্রমস, ইনফোট, এই ধরনের ট্যাগগুলো না, যেগুলো বেসিক ট্যাগ আমি গত ক্লাসে যেগুলো করেছিলাম, যেমন S1 থেকে নিয়ে S6, তারপর হচ্ছে যে পি ট্যাগের পর হচ্ছে এতটুকু ওগুলো হচ্ছে স্টাইল, আই ট্যাগ, তারপর আই ট্যাগ হচ্ছে আইটালিক করার জন্য, ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন করার জন্য, বি ট্যাগ হচ্ছে বোল্ড করার জন্য, এগুলো হচ্ছে আলাদা। আর স্পান হচ্ছে যে ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখার জন্য, এই কন্ডিশনটা আলাদা। কিন্তু আমাদের এখানে বেসিকের মধ্যে পড়তেছে জাস্ট কয়েকটা, যেমন S1 থেকে S6 পর্যন্ত এবং পি ট্যাগ। তাহলে এই ট্যাগগুলো যখন আমরা জেনারেট করব বা এই ট্যাগগুলো যখন আমরা লিখব, তখন অটোমেটিক একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। এখানে ডাটা আমি 1 লাইন লিখি বা 10 লাইন লিখি, কিন্তু একটা লাইন ক্রিয়েট হবে। 10 লাইন লিখলে 10টা লাইন ক্রিয়েট হবে, আর একটা ওয়ার্ড লিখলে একটা লাইনই ক্রিয়েট হবে, কারণ এটা লেখার সাথে সাথে একটা লাইন জেনারেট করে ফেলে। যেমন এই দুইটা ট্যাগের মাঝখানে দেখেন এখানে দুইটা ট্যাগের মাঝখানে যে স্পেসটা আছে, এটা একটু করে ফলো করে রাখেন, পরবর্তীতে দেখবো সামান্য একটা স্পেস আছে। হ্যাঁ, এখানে S2 লিখলাম, লেখার পর এখানে কোনো ডাটা লিখি নেই, ঠিক আছে? কোনো ডাটাই রাখি নেই আমি। আবার সেভ দিয়ে রান করি, যতবার প্রোগ্রাম দিব ডাটা লিখবো বা এডিট করব বা আপডেট করব, ততবারই সেভ দিয়ে রান দিতে হবে। হ্যাঁ, এখন এখানে স্পেসটা একটু করে বেড়ে গেছে না, সামান্য করে ওভার ক্লিয়ার দিয়ে, তাহলে এখানে একটু করে স্পেস বেরিয়ে গেছে। এই একটু করে বাড়ার কারণই হচ্ছে যে এই ট্যাগগুলো যখন আমরা লিখব, তখন প্রোগ্রামের মধ্যে অটোমেটিকভাবে একটা লাইন জেনারেট করে নেয়। এই লাইন জেনারেটটা আমরা শুধু অফ করতে পারবো বলতে একেবারে অফ করে দিতে পারবো না। যে একটা ট্যাগ লিখছে পি ট্যাগ, এই জিনিসটা লিখছি, এটা আমরা ডিসপ্লে করব না, বাট ডিসপ্লে না করলে তখন আমরা সিস্টেম হচ্ছে ওটা আরেকটা, মানে ডিসপ্লে ওটা না করার জন্য সিস্টেম আছে। এখন এক কথা হচ্ছে যে একেবারে যে এই লাইনটাই কি স্পেস নিবে না, মানে লাইন থাকবে কিন্তু কোনো স্পেস নিবে না, এই ধরনের কোনো কনসেপ্ট নাই। লাইনটা একটা লাইন লিখলে ওই লাইনের স্পেস নিবে, এটা 100%, কিন্তু এই লাইনটাকে উঠাই দিতে পারবো, এটাও শিওর। এখানে কি আবার ওকে, তাহলে যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, এখানে আমরা স্পেসটা একদম বাদ দিয়ে দেওয়ার জন্য, স্পেস আমরা কোনো বাদ দেওয়ার জন্য কোনো সিস্টেম নাই, আমরা জাস্ট শুধু এই কন্টেন্টটা ডিসপ্লে
না করাতে পারি, বা ডিসপ্লে যদি আমরা চাই এই কন্টেন্টটা লিখছি এখন এটা আমি ডিলিট করে দিলে হবে না। কারণ হচ্ছে এইখানে যে জিনিসটা লিখছি এটা যদি ডিলিট করে দিই তাহলে এটা আমার মুখস্থ রাখতে হবে না, নেক্সট টাইম যদি এখানে লিখতে হয় বা টাইপিং করতেও করতে হবে অন্তত পক্ষে। হ্যাঁ হ্যাঁ। এখন এই জিনিসটাও না করে আমি শুধু ডিসপ্লের মধ্যে শো করবে না, ওই কাজটা কিন্তু করতে পারবো। বাট এইখানে একটা কাজ করা যাবে না, যেটা হচ্ছে স্পেস। এটা মাথায় রাখতে হবে। আমরা যখন ডিজাইন করতে যাই তখন আমরা চিন্তা করি যে এটা টাইপিং করলাম, এটার স্পেস নিবে না, ওই ধরনের একটা কোডিং টাইপিং করে দিলেই তো হয়ে যাচ্ছে, আর বাকিগুলো মেসিং করে ফেলবো। কিন্তু এই জিনিসটার জন্য আমরা অনেক জায়গায় আটকে পড়ি যে এটা অটোমেটিক একটা স্পেস নিয়ে নিচ্ছে, এটার জন্য আমরা কাজ করতে পারতেছি না। মানে এক লাইন লিখতেছি জাস্ট 5টা লেটারের একটা ওয়ার্ড, এখন এটা যে লেন্থ যেটা নিচ্ছে ওইটা এখানে সর্বনিম্ন 30-40টা ওয়াট হবে না, এই 30-40টা ওয়াটের সমান একটা কি লেন্থ নিয়ে নিচ্ছে। এই ধরনের প্রবলেমগুলোর জন্য এখানে একটাই সলিউশন, যেটা হচ্ছে যে স্টাইল দিবেন, স্টাইল দেওয়ার পর এখানে দিতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। আমি ডিসপ্লে ইনলাইন ব্লক নিয়ে এত কিছু বা এত কথা বলার কারণই হচ্ছে একটাই, ডিসপ্লে নিয়ে আমরা অনেক কাজ, ডিসপ্লে নিয়ে কাজ মানে ডিসপ্লে কোডটা নিয়ে অনেকগুলো কাজ। কিছু কিছু কোড আছে একটা কোড দিয়ে অনেক কাজ করে যায়, আবার কিছু কোড আছে পুরো প্রজেক্টের মধ্যে একবার ইউজ করি, বা দুইটা প্রজেক্টে মিলে একবার ইউজ করি, এরকম কোডও আছে। ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক, এখন ডিসপ্লে ইনলাইন ব্লক এখানে যদি লিখি তাহলে কি হবে, ইনলাইন ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং নিচের লাইন কিন্তু উপর উঠে যাবে, স্পেস আর উল্টা বেরিয়ে গেছে। কিন্তু ভুল নাই। ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবো এটা ব্লক নিছে কিনা, কারণ ব্যাকগ্রাউন্ড দিলে তো এটা ফুল আসবে না, শর্ট আসবে। ব্লক নিচ্ছে, কিন্তু ব্লক নিচ্ছে যে এটা নিচের লাইনটা উপর ওঠে নাই, কারণ হচ্ছে যে এইখানে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করছি, মানে যে লাইনটা আছে ওই লাইনটাকে ব্লক করে দিছি, মানে ওই লাইনের মধ্যে অন্য কেউ আসতে পারবে না, ওটাই ব্লক করে দিছি। কিন্তু এইখান থেকে আমরা যে কনসেপ্টটা চাইছিলাম ওটা হচ্ছে যে নিচের লাইনটা যখন এটা যখন ব্লক করে দিছি, হ্যাঁ এটা তো স্পেস নিচে জাস্ট 5টা লেটারের মতো, তাহলে বাকি যে উইথ বা বাকি যে স্পেসটা আছে ওইটার মধ্যে এই কন্টেন্টটা অটোমেটিক চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু করার জন্য অন্য সিস্টেমে করতে হবে, ওইটা হচ্ছে যে ফ্লট 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 লেফট। লেফট। এখন সবগুলো উপর উঠে গেছে না। এই কন্টেন্টগুলো একটু উপর নিচে হওয়ার কারণই হচ্ছে যে একটাই, যে এখানে সব জায়গায় কিন্তু আমি ডিসপ্লে ইনলাইন ব্লকটা লিখি নেই, এখানে সবগুলো ট্যাগের মধ্যে তো লিখি নেই, একটা ট্যাগের মধ্যে লিখছি, তো ওই জন্য এগুলো একটু আপ ডাউন হয়েছে। এখন ঠিক হয় না, এখন ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা এমন সমস্যা করে মাঝে মাঝে। সমস্যা নাই। সমস্যা বলতে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাওয়ার, কিন্তু এটা ফ্লট লেফট দিস না, টেক্সটাইল লাইন লেফট তো দিনে, টেক্সটাইল লাইন লেফট দিলে তো ঠিক না হওয়ার কথা, টেক্সটাইল লাইন লেফট দিয়ে করলো এটা না হয় না, এটা এখন হবে না, কারণ হচ্ছে এটা টেক্সটাইল লাইন লেফট দিছে, যখন ফ্লট লেফট দিব তখন অটোমেটিক হবে। ফ্লট লেফটের কাজ হচ্ছে যে যেমন ওই যে আমরা স্কয়ার যেভাবে লিখি এরকম না না, স্কয়ার যেভাবে লিখি ওইটা হচ্ছে অন্য ফাংশন। যেমন এখানে এটা একটা বক্সটি আছে, এই বক্সটা যে জায়গায় আছে আমি চাচ্ছি এই বক্সটাকে লেফটে রাখার জন্য, এবং এই বক্সের পাশে এতটুকু জায়গা খালি আছে না, হ্যাঁ এই বক্সটার পাশে। এখন নিচে আমি আরেকটা বক্স নিয়েছিলাম,
মনে করে নিচে আরেকটা বক্স নিচে, হুম। এখন এই যে নিচে যে বক্সটা নিচে, এই বক্সটা এই জায়গায় আসবে, হলুদ হলুদ টাইপের বক্সটা এই জায়গায় আসবে। আমি বলি শোন, হ্যাঁ মানে আমি যে ব্যাকগ্রাউন্ড ইনলাইন যেটা দিছি বলছি, ইনলাইন হ্যাঁ ব্লক হ্যাঁ যেটা ইনলাইন দিছি, ব্লক। মানে ওইটা থাকার পরেও যাতে আমার ওই যে লেফট সাইডে আমি যাতে নিচের হ্যাঁ মানে কি লেখাটা ওই পাশে লিখতে পারি, হ্যাঁ এরকম তো? হ্যাঁ হ্যাঁ ওইটা কলাম আকারে লিখতে হবে না? কলম আকারে লিখতে হবে না, এটা আমাদের এখানে এইভাবে করি, মানে ওইভাবে কলম টলম করলে ওগুলো অনেক সময় লাগে, বা সব জায়গায় তো আর টেবিল হ্যাঁ, ইউজ হ্যাঁ। করা যায় না। হুম। টেবিলের কথা বলতেছেন আর কি, বুঝতে পারছি। যাই হোক, তাহলে এই কন্টেন্টটাকে অর্থাৎ নিচের যে টেবিলটা আছে বা সরি বক্স যেটা আছে এটা পাশে চলে আসবে, কারণ হচ্ছে পাশের জায়গা স্পেস খালি আছে। স্পেসিক্যালি হ্যাঁ। এখন এই পাশেটা আসার জন্য আমরা জাস্ট শুধু এখানে ফ্লট, এটা আসতেছে না। এখানে ফ্লট লেফট লিখতে হবে, জাস্ট ফ্লট লেফট এবং রাইট দুইটা আছে। ফ্লট লেফটের কাজ হচ্ছে যে এই যে কন্টেন্ট যতটুকু স্পেস নিছে, ঠিক যতটুকু স্পেস লাগবে এই কন্টেন্টটার জন্য ততটুকু স্পেস জুড়ে সে থাকবে লেফটে, আর যদি রাইট দিই তাহলে সে রাইটে চলে যাবে। লেফটে যে জায়গাটা স্পেস খালি থাকবে ওই স্পেসের মধ্যে এই ইয়েলো কালারের যে বক্সটা আছে এটা চলে আসবে। এই মানে যে জায়গার যেদিকে খালি থাকবে, এখানে যদি আমি রাইট লিখি, রাইট লিখলে তাহলে দেখুন এটা রাইট চলে যাবে, তাহলে লেফটে খালি স্পেস খালি হয়ে যাবে, তাহলে এই বক্সটা লেফটে চলে, রাইট তখন লেফটে চলে যাবে। আর যদি এটা এখানে যদি লেফট লিখি তাহলে এই বক্সটা যাবে রাইটে। এই জিনিসটা মাথায় রাখতে হবে ফ্লটের ক্ষেত্রে। যখন আমরা ফ্লট মানে এখানে ফ্লট লিখছিলাম না, এই কারণে আমি এই বক্সটাও দেখাইছিলাম, আর কিছু না। টেক্সট অ্যালাইন লেফট রাইটের জন্য না, এটা ফ্লটের জন্য দেখাইছি। যখন প্লট লিখবো তখন কি করতে হবে আসলে। আর এখন তো এখানে ফ্লোরটা তো উল্টা কাজ করতেছে, মানে উপরের দিকে উঠে যাচ্ছে, পাশাপাশি আসছে না, ওই এটা পাশাপাশি আসবে, এটা উপরের দিকে উঠে গেছে তো কারণ আছে। অনেক কিছু Plot, ভুল হয়ে হ্যাঁ যায়। এখানে কোনো কিছু একটা টাইপিং ভুল হয়েছে এজন্য। এখানে কোডিং এর কাজের মধ্যে অ্যাকচুয়াল পরিমাণ ভুল হলেও ঠিকঠাক ভাবে কাজ করবে না, এটা উপরে উঠে যাচ্ছে। কি ভুল হতে পারে স্পেস দেওয়ার কারণে? না, আর উপরে উঠছে। না হয় এটাও তুই পরে চিন্তা ভাবনা করে না, দেখাবি আর কি। এটা হচ্ছে যে এটা এখানে স্পেস নিছে। আরেকটা দিয়ে ট্রাই করা যায়, আরেকটা কোড আছে, ডিসপ্লে ইনলাইন। এটা দিলে নিচে চলে আসবে, কারণ হচ্ছে ডিসপ্লে ইনলাইনটা কাজ করবে একটা বক্সের মধ্যে। রজনা বান্ধে যেতে লাই দাদা লক মার আছে। ইনলাইন এই তো আসছে এখন। এটা এখন এটা এই পাশে চলে আসছে, রাইট দিছি এই পাশে চলে আসছে, কিন্তু তারপরেও কিন্তু এটা একটু উপরে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ঠিক হয়ে যাবে, উপরে আছে মেবি। এখানে আমি কোনো সাইন্স অ্যাক্টিভ করি নাই, একটা ব্যাকগ্রাউন্ডে সাইন্স টিক করি কিন্তু কাজ করার সময় এখানে আমি কোনো সাইন্স ধরি নাই। এখানে সাইন্স তো এই যে হাইট যেটা ধরা হয়েছে এটা শুধু এই এর লাইনটার জন্য, এর লাইনের জন্য ধরলেও কিন্তু এই জিনিসটা ঠিক হবে না। এটা
যতটুকু সম্ভব এটা ফুল ডিপ নিয়ে কাজ করলে ফ্লট লেফট তখন ঠিকঠাকভাবে কাজ হবে। বাট এতটুকু মনে রাখতে হবে যে এই ফ্লট লেফটের কাজ হচ্ছে যে কন্টেন্টকে লেফটে বা রাইটে রাখা। যে আমি এখন হ্যাঁ আচ্ছা শোন, হ্যাঁ হাইটটা মানে কেটে দিয়ে দেখ এখন আবার হয় নাকি। না, হ্যাঁ এটা এটা আসলে এই জায়গা থেকে প্রবলেম হচ্ছে না। এটা প্রবলেম হচ্ছে যে ওই বলছিলাম যে ফুল কন্টেন্ট একটা কাজ করতে হয়, কন্টেন্ট কাজ করার পর তারপর ঠিক করতে হয়। এখানে এই যে সেম কাহিনী, এটা একটু উপরে এটা একটু নিচে, হ্যাঁ। এটা পরবর্তী ঠিক করা হবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা কোডিং করতে করতে। তাহলে এখানে প্লট লেফট রাইটের কাজ হচ্ছে এতটুকু, জিনিসটাকে রাইটে এবং লেফটে রাখা। যদি রাইটে রাখি তাহলে লেফটে যে স্পেসটা খালি থাকবে ওই স্পেসের মধ্যে নিচের কন্টেন্টটা চলে আসবে। বা লেফটে থাকলে রাইটেরটা চলে আসে। হ্যাঁ, লেফটে দিলে তাহলে এই নিচের কন্টেন্টটা কোথায় যাবে? লেফট রাইটে যাবে। নিচের কন্টেন্টটা কিন্তু রাইটে, মানে এই যে আমাদের এই ট্যাক্সের রাইটে আছে যে, কিন্তু ওইটা একদম রাইটে চলে যাবে এরকম না। কারণ একদম রাইটে যাওয়ার জন্য তো আমি এখানে কোনো কোড দিই না। স্টাইল প্লট রাইট, এখন রাইটে চলে গেছে। এখন কিন্তু সমান স্পেস, ঠিক আছে? কারণ দুইটাতেই দিতে হবে। এখন না, দুইটাতে দিতে হবে ঠিক আছে, কিন্তু আমরা তো দুইটাতে দিছি এখন কেন? দুইটাতে এখন দিছি একটা লেফটে একটা রাইটে থাকার জন্য, ঠিক আছে? এখন দুইটাতে ইউজ করার ক্ষেত্রে কিন্তু এখানে হাইটটা ঠিক আছে, একটাতে ইউজ করলে হাইট ঠিক থাকতেছে না, ঠিক আছে? ওটা আমরা পরে কাস্টমাইজ করলে অটোমেটিক চলে আসবে। এখন আমাদের শুধু মনে রাখতে হবে এই কন্টেন্টটা যে লেফট রাইট নিতে হলে কিভাবে নিতে হবে। গত ক্লাসে আমরা দেখছিলাম একটা কন্টেন্টকে লেফট রাইট করতে হলে টেক্সট অ্যালাইন লেফট রাইট, ঠিক আছে? এখন কিন্তু ওইভাবে না, এখন হচ্ছে ফ্লট লেফট রাইট। ফ্লট লেফট রাইট করলে লাভ হচ্ছে যে আমরা নিচের কন্টেন্টটাকে উপরের লাইনে নিয়ে আসতে পারতেছে, মানে এক লাইনে চলে আসছে না এটা কন্টেন্টটা, এটাই হচ্ছে আমাদের লাভ। তারপর হচ্ছে যে এখানে এই যে কালার, যেটা টপিক যেটা ছিল এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আরেকটা কথা ছিল এখানে কি ফুল বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যাবে কিনা, ঠিক আছে? ফুল কালারের মধ্যে, ফুল বডির মধ্যে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার সেট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এখানে কালার ব্যাকগ্রাউন্ড পরে ইনভার্স দিয়ে আমরা কালার দিতে পারি, কালার এটা লিখতে পারি, তাতে কোনো সমস্যা নাই, কোডের কোনো আসবে না, পরিবর্তন আসবে না। এই পরিবর্তনটা ডিফাইন করবে যখন আমরা ডেভেলপ করব তখন ডিফাইন করতে পারে, বা আমরা কোনো অ্যানিমেশন ডিজাইন করলে তখন ডিফাইন করবে। কারণ এই তখন এখানে কি কালার ইউজ করতেছি নাকি ইমেজ, এখানে কিন্তু ইমেজও ইউজ করি, ঠিক আছে? আইএমজি এটা একটাও ইউজ করি। এখন ইমেজ ইউজ করতেছি ব্যাকগ্রাউন্ড হিসেবে নাকি কালার ইউজ করতেছি, এই কন্টেন্টটা এখানে বলে দেওয়া হয়। বলে দিলে আমাদের কোডগুলো খুঁজে নিতে সহজ হয়। যদি বলে না দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে দিছি জাস্ট, এখন ব্যাকগ্রাউন্ডটা কি হবে? এখানে এসে যদি ইউআরএল দিয়ে কোডিং না দিয়ে যদি এখানে আমি ডাইরেক্ট ইমেজের অ্যাড্রেসটা যদি এখানে দিয়ে দিই, হ্যাঁ মনে করি এইটাই হচ্ছে ইমেজের অ্যাড্রেস পিএনজি, তাহলে এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসটা তো বুঝতে কষ্ট হয়ে যাবে না? যতক্ষণ পর্যন্ত আমরা ইউআরএল এর সম্পর্কে বুঝবো না ততক্ষণ পর্যন্ত। ইউআরএল বুঝলে তো আর কষ্ট হবে না, কারণ ইউআরএল দেখলে বুঝতে পারতেছে এটা একটা ইমেজের কোড। এই জন্য আমরা এখানে আলাদা করে আবার কালারটা এক্সট্রা কোনো না, কালার এখানে দিচ্ছি ইউ কিরে ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিলাম, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লুটা সেট হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার যখন ব্লু দিছি বা অনেকগুলো কালার অ্যাড করছি, এখন আমি চাচ্ছি আমাদের ফুল ওয়েবসাইটের মধ্যে যতগুলো ট্যাগস আছে, এখানে অনেকগুলো ট্যাগস আছে না, প্রত্যেকটা ট্যাগস আলাদা আলাদা কন্টেন্টে। এখন এই ট্যাগসগুলো কি করবে? সবগুলো ট্যাগস একটা কালার হবে। আমরা তো যে ওয়েবসাইটগুলো তৈরি করি, যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন কিন্তু একটা কালার সোর্স করে রাখি। এই কালার কোডটা হচ্ছে মেবি 333। দেন তারপর এখানে এটা হচ্ছে বাটনের জন্য নেওয়া হয়েছে কালার, আর এই যে এই কালারগুলো ডেসক্রিপশনের জন্য নেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রে টাইপসের কালার 399 মেবি। সো এখানে তিনটা কালার অ্যাসাইন করছে। এখন এই তিনটা কালার অ্যাসাইন করছে কিসের জন্য? এগুলো আমাদের ইউনিক কিছু কাজের জন্য। যেমন এখানে
একটা ইয়া লিখতেছে মানে ব্লগ, এটাকে বলা হচ্ছে হেডলাইন বা এটাকে সাব হেডলাইন বলতেছে এই ধরনের, বা এটা আওয়ার কন্টেন্ট নেম বা সেকশন নেম, মানে এই সেকশনটার নাম কি, সেকশনটার নাম হচ্ছে আওয়ার ব্লগ। সো এইখানে এই কন্টেন্টগুলোর মধ্যে সবগুলো কন্টেন্টই কিন্তু একটাই কালার, মানে নেমের মধ্যে, ঠিক আছে। এই কালারগুলো কিন্তু এক জায়গা থেকে কন্ট্রোল করা হয়, সবগুলো জায়গার মধ্যে কালার তো আর একাধিকবার দেওয়া সম্ভব না। ওই জিনিসগুলো হচ্ছে আরো পরে আসতেছে, কিন্তু আগে থেকে বলে রাখতেছি যাতে যখন আমরা কাজ করব তখন যাতে আমাদের কোনো সমস্যা না হয়। এখন আবার আরেকটা কাজ হচ্ছে যে এখানে আমরা কমেন্ট করে রাখা, একটা কালার কোড নিলাম বা কালার নেম নিলাম, আমি এখানে ডিফল্ট হিসাবে একটা কালার অ্যাড করতেছি, মানে সবগুলো ট্যাক্সের জন্য একটা কালার অ্যাড করতেছে। যেমন এক্সাম্পল হোয়াইট দিচ্ছি। এখন এই হোয়াইট এটা কি কোডিং দিয়ে মানে HTML কোড লিখছি নাকি নেম লিখছি, এই কন্টেন্টটা আমাদের এখানে রাখলেই বেটার হবে, এটা কারণ ডিফল্ট হিসাবে। ডিফল্ট হিসাবে আমাদের কালার অর্থাৎ টেক্সট কালার হচ্ছে হোয়াইট কালার। তাহলে ডিফল্ট হিসাবে হোয়াইট কালার যখন এখানে কমেন্ট করে রাখছি, তাহলে আমি যখন ওয়েবসাইটটা রিড করব, আমি তো প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করে চলে যাব, সর্বনিম্ন একদম ফার্স্ট টু লাস্ট তৈরি করে ফেললাম। এখন যখন আমাদের এই ওয়েবসাইটটা যখন আমাদের মনিটরিং করতে হবে, যেমন নেক্সট টাইম আবার এই ওয়েবসাইটের মধ্যে কাস্টমাইজ করা লাগতেছে, আমার এই মানে আমি নিজেই তৈরি করছি ওয়েবসাইটটা, আমি নিজেই কি করব আবার ওয়েবসাইটটা কাস্টমাইজ করব। তখন কিন্তু আমি যদি এই ধরনের অপশনগুলো যদি ক্রিয়েট করে রাখি, হ্যাঁ আগে থেকে আমি এই ধরনের অপশনগুলো একটা রিড করে রাখলাম, বা আমার ওয়েবসাইট অন্য একজনে করবে, কাস্টমাইজ করবে, তখন কিন্তু তার কাজগুলো করতে অনেক সুবিধা হবে। কারণ হচ্ছে এখান থেকে সে দেখলেই বুঝতে পারতেছে কোন কালারটা কোথায় ইউজ করছে, বা কি কি কন্টেন্ট অ্যাড করছে, বা কি কি ফাংশন নেমগুলো যদি লিখে রাখি। এই জন্য আমরা এখানে কমেন্ট জিনিসটা ইউজ করি। আর কমেন্ট ইউজ করার আরেকটা কারণ, যাতে পরে আমি যদি দেখি যাতে আমার মনে থাকে যে, বা আমি এটা মনে করাই যে কোন জিনিসটা কোথায় ইউজ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে ফন্ট কালার হিসেবে ইউজ করছিলাম হোয়াইট, তাহলে সবগুলো হোয়াইট হয়ে গেছে। এখন এই হোয়াইট কালারটা ইউজ করছি কোথায়, হোয়াইট কালারটা ইউজ করছি আমরা ডিরেক্ট ডিভের মধ্যে, সরি বডির মধ্যে। তাহলে বডির মধ্যে যখন ইউজ করছি, বডির ভিতরে যতগুলো ট্যাক্স আছে আমি আর একটা কালার ইউজ করছি একটা জায়গায়, আর কালার কোড দিয়ে আর কোনো জায়গায় কালার ইউজ করে নাই, আর বাকি যে কালার দুইটা ইউজ করছি ওই দুইটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করছি, ঠিক আছে। এখানে একটা কি জানি বলে ইংলিশের মধ্যে একটা অবজেক্ট বা কি কি বলে জানি, সো এত কিছু ধরতে গেলেই তো অনেক কঠিন হয়ে যায় বিষয়টা, এত কঠিন ভাবে নেওয়ার প্রয়োজন নাই। আমরা এইখানে যে অপশনটা লিখব, এই অপশনটার ধরে বাকি কোডগুলো কাজ করবে। এখানে কি লিখতেছি ওটা কাজ করবে, শুরুতে কি অপশন লিখছি এই অপশনটার ধরে, ঠিক আছে। এখানে যদি আমরা যদি কালার লিখি জাস্ট ব্যাকগ্রাউন্ড না লিখে, তাহলে এইখানে যে অপশনটা লিখবো নেক্সটে এই অপশনটা কাজ করবে ফার্স্ট অপশন ধরে। ফার্স্ট অপশন যদি কালার লিখি, তাহলে এখানে কালার যেটা দিব ওইটা ফন্ট কালার হিসাবে কাজ করবে। এখন ফার্স্টে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, সো নেক্সট টাইমে এখানে নেক্সট ফেরার মধ্যে লিখছি, আর মানে যে কোনো একটা কালার দিলাম গ্রিন, সো এই কালারটা কি কাজ করতেছে, ব্যাকগ্রাউন্ড হিসাবে কাজ করতেছে হ্যালো, মানে হ্যালো যতটুকু ততটুকুর মধ্যে কি ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আসছে। এটা হচ্ছে আমাদের একটা মূল জিনিস, যে কিভাবে আমরা কোডগুলা কাজ করে, বা কোডের নাম দিলে কাজ করতেছে, মানে আবার নাম এটা দিলে এটা কাজ করতেছে। এখন লেফটটা যদি এনে যদি আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি দিই, তাহলে কি কাজ করতেছে, রাইট আর রাইট করবে না, এখানে তো কাজ করবে না, কারণ এখানে তো রাইট সাজেশন করতেছে না সফটওয়্যারে। এখানে যখন রাইট লিখতেছে তখন তো এখানে সাজেশন করতেছে, তাহলে সাজেশন যখন করতেছে তখন তো আমরা বুঝতে পারতেছি যে এটা রাইটটা এই প্রোগ্রামিং এর, মানে এই প্রোগ্রাম বা এই ল্যাঙ্গুয়েজেরই একটা অংশ, একটা কিওয়ার্ড। তাহলে এটা লিখলাম, না সি দেওয়া, ওইটা হচ্ছে যে সিএসএস, এই জন্য সি প্লাস প্লাস সি ল্যাঙ্গুয়েজ ওই ক্ষেত্রে না, মানে এই কন্টেন্টগুলো ইয়ার জন্য, মানে কি বলে সিএসএস কোড, এই জন্য। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো দিচ্ছে। হ্যাঁ আর ওগুলা আলাদা আলাদা ফাংশন আছে, যখন আসবে তখন আশা করি বলতে পারবো, এখন তো আমার শিওর মনে পড়তেছে না।
তাহলে এখানে কিন্তু কি কাজ করতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে হ্যালোর মধ্যে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসে নাই, কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে কি দিছি, রাইট দিছি। এখন ব্যাকগ্রাউন্ড হুম কালারটা কি কালারও আসে নাই এবং রাইট কাজ করতেছে না লেফট কাজ করতেছে এটাও বুঝতেছি না। এদিকে তো হচ্ছে লেফট আর রাইট হচ্ছে তো এদিকে, তো এই হুম জিনিসটা তো কন্টেন্টে এই পাশে থাকার কথা, এখন এটা এই পাশে আছে, তো কিভাবে বুঝতে পারবো? সো এখানে কাহিনী হচ্ছে যে একটাই, যে যে কোড বা আমরা যখন কোড করব তখন আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, যেমন প্লট লেফট লিখতেছি ওই জায়গায় প্লট লেফটের জায়গায় লেফট রাইট দুইটা অপশন লিখতে পারবো, এই দুইটা অপশন আমাদের মনে রাখতে হবে। আর ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ড কোড দিতে হবে বা কালার দিতে হবে, এই ধরনের কিছু একটা কনসেপ্ট লিখতে হবে, এর বাইরে যাতে কিছু না লিখি। হুম কারণ ব্যাকগ্রাউন্ডের জায়গায় এসে যদি আমি লিখি ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক লিখছি, ডিসপ্লে ইনলাইন লিখছি, তার এই দুইটা কন্টেন্ট যদি এখানে এসে লিখি তাহলে কিন্তু কাজ করবে না। অনেকেরই প্রশ্ন থাকে যে রাইটটা এই জায়গায় না লিখে এই জায়গায় লিখলে কি কাজ করবে না? আসলে ওই জায়গায় লিখলে কীভাবে কাজ করবে, কারণ রাইটটা আসছে যে দুই তিনটা কাজের জন্য, যেমন ফ্লট রাইট দিচ্ছে মানে ফুল কন্টেন্টকে রাইটে নিয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে টেক্সট, ঠিক আছে, মানে এখানে যে লাইনগুলো থাকবে লেখাগুলো থাকবে ওগুলাকে লেফটে বা রাইটে নিয়ে যাবে, এই ধরনের কাজের জন্যই তো আসছে রাইট। রাইট তো আর আসে নাই ব্যাকগ্রাউন্ডের কোডের জন্য। হুম হুম এগুলো মাথায় রাখতে হবে, এগুলা তো। তার এখন কিন্তু রাইট কালার আসছে। দেন নেক্সট কাজ হচ্ছে যে এখানে মার্কিও, ঠিক আছে, আমি যখন টেক্সট নিয়ে কাজ করতেছি আমি টেক্সটের কিছু মার্কিও বা মানে শর্ট কিছু কাজ একেবারে করে ফেলবো। আবার এমন না যে একটা ক্লাসের মধ্যে আমাদের টেক্সট একেবারে শেষ হয়ে যাবে, এরকম না, টেক্সটের মধ্যে অনেকগুলো কাজ, শেষ নেই। এখান থেকে একটা লাইন বা একটা লাইন নিলাম, আমি পুরো লাইনটাই নিচ্ছি। ব্রেক টেকের কাজ কি জানি? বুঝি নাই। ব্রেক টেক বিআর, হ্যাঁ ওইটা লাইনকে বাক করা, লাইনকে ভাগ করা মানে বলতে মানে আলাদা আলাদা হ্যাঁ আলাদা করা। আলাদা করা, এটা যতটুকু বুঝছেন ততটুকু না। এটা ব্যারাক, এটার কাজই হচ্ছে ব্রেক দেওয়া, মানে আমার লাইনটা একটু নিচে চলতেছে নামানো। চলতেছে ঠিক আছে, ব্রেক হচ্ছে না, এটা চলতে আছে, এই লাইনটা চলতে চলতে একদমই পাশে চলে আসছে না, মাঝখানে কোনো ব্রেক হয়েছে? না এখন এই কন্টেন্টটাকে ব্রেক করার জন্যই ব্রেক টেকটা ইউজ করা। মাঝখানে যদি চাই আমি এই লাইনটাকে দুইটা লাইন করে ফেলবো, তাহলে এখানে কিন্তু ব্রেক টেক দিলে দুইটা লাইন হয়ে যাবে। ব্রেক টেক শেষ করতে হয় না। না, ব্রেক টেক শেষ করতে হয় না, এখানে দুইটা লাইন হয়ে গেছে। যদি এর চাইতে বেশি লাইন চাই তাহলে আমি যেখান থেকে লাইন ভাগ করতে চাচ্ছি, যেমন পক্সের পরে কি করব আমরা, এখানে একটা লাইন ভাগ করতে চাচ্ছি, তাহলে পক্সের পরে কি ব্রেক টেকটা দিয়ে দিব। সরি, এটা লিখছি ভুল হয়েছে। ব্রেক টেকটাই দিয়ে দিলাম, যতগুলো লাইন চাই ততবার আমরা ব্রেক দিতে আর হবে, ঠিক আছে, শোন একটা না, ব্রেক সমান একটা লাইন। হ্যাঁ আর আমার এখানে লেখাগুলা যে ওইটার পাশে আসতেছে, ওটার কোনটা? নিচে বরাবর আসতেছে না যে। আচ্ছা, ওইটা আমি পরে দেখবো, ক্লাস শেষ করে আবার মিটের মধ্যে স্ক্রিন শেয়ারে দেখবো। আচ্ছা আচ্ছা তাহলে ব্রেকের কাজ কি তো বুঝতে পারছি। হুম নেক্সট হচ্ছে যে এখন আমরা মার্কিও নিয়ে কিছু কাজ করব। এখানে আরেকটা ব্রেক দিলে কিন্তু এই হেলোটার থেকে আলাদা হয়ে যাবে না, আমরা আরেকটা ব্রেক দিই যাতে কন্টেন্টটা আলাদা হয়ে যায়। এখন আলাদা হয়ে গেছে না, মাঝখানে হ্যাঁ একটা আমি স্পেস হয়ে গেছে। হ্যাঁ আমি এই জিনিসটাই বলতে চাইছি তো। হ্যাঁ, আচ্ছা, এটাই। দেন তারপর এখন মার্কিও নিয়ে যখন কাজ করব, HTML এর মধ্যে কিছু ফাংশন বিল্ডিং করা থাকে, ঠিক আছে, এমন না যে HTML ফাংশন দিয়ে কাজ করলে আমাদের CSS দিয়ে কাজ করতে হবে না, এরকম কিছু না। কারণ হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করে দিতে পারবে, ওই স্ট্রাকচারটাকে বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন রূপ ধারণ করাটা সম্ভব না HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে, বা বিভিন্ন রূপের মধ্যে দাঁড় করানোর প্রয়োজন হলে তখন আমাদের ওইখানে CSS কোড অ্যাড করাতেই হবে বাধ্যতামূলক, ওই জন্য আমরা CSS কোড শিখে থাকি। এখন এখানে HTML এর যে ফাংশনগুলো আছে, শর্ট কিছু ফাংশন আছে, এগুলা দিয়ে অনেক বেশি কাজও করা যায় না, আবার এগুলা না ইউজ না করলে আমাদের ওয়েবসাইট রান করবে না, এরকমও কিছু না, ঠিক আছে। কারণ আমরা শুধু কিছু ফাংশন ইউজ করি কারণ একটাই, যে আমাদের কাজগুলো শর্টকাটে যাতে করতে পারি, এই জন্য। সো
এখানে মার্কিও যে কথাটা বলছিলাম, মার্কিও হচ্ছে একটা ট্যাগ, এটা একটা ফাংশন আর কি, HTML এর একটা ট্যাগ। আর কিউ কিউ ফাংশনটাকে বিল্ডিং করা নাই। MARQUE MARQUE ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তোমার কিউ বানান যেটা না ইউই হবে তো। ইউই হবে, কিন্তু ডাবল ই হবে কিনা এটা শিওর না। কাজ করে রাখি, দেখ কাজ না করলে তখন আচ্ছা হ্যাঁ, এখন আবার ঠিক আছে, প্রথমে ডাবল ই দিছিলাম, এই জন্য নেক্সট ওটা আসে নাই। আর কিউ জিনিসটা ইয়ারা ফাংশন একটা ট্যাগ আর কি, HTML ট্যাগ, এটা দিয়ে কিছু ফাংশন তৈরি করা যায়। এটার আউটপুট আসতেছে কিনা দেখি। হ্যাঁ আউটপুট আসতেছে যখন ট্যাগ ঠিক আছে। আউটপুট অনেক সময় এগুলা ভুল থাকলে আউটপুট আসে না, আবার ট্যাক্স, আবার এই কন্টেন্টটাকে কিন্তু ট্যাক্স হিসাবে কিন্তু আবার আউটপুট পাঠাই দেয়। ই তো একটা দিন ওইটা আমি ট্রাই করে দেখতেছি ভুল থাকলে কি হয়। আউটপুট আসবে নাকি এটা? হ্যাঁ, কারণ আউটপুট অনেক সময় দিয়ে দেয় ট্যাক্স হিসাব করে, যেমন কমেন্ট এখানে আউটপুট দিয়ে দিছে। আউটপুট আগে দেওয়া আছে তাই আর কি। না আগে দেওয়া আছে, ওটা তো আমি আবার সেভ করে যখন রিলোড করছি তখন আগেরটা আর আসবে না, নতুন করে নতুন হয়ে যাবে তখন। কারণ এটার বেসটা ঠিক আছে ওইটার জন্য। সেভ দিয়ে রান দিলাম, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, যতটুকু স্পেস ততটুকুই। মার্কিউর কাজ কি? আসতেছে। এখানে মার্কিউর মধ্যে দুইটা অপশন অ্যাড করা যায়, একটা হচ্ছে বিহেভিয়ার আর একটা হচ্ছে ডিরেকশন। হ্যাঁ বিহেভিয়ার বিহেভিয়ার ইকুয়াল ডাবল কোটেশন। এখন বিহেভিয়ার কিরকম হবে, এটা স্ক্রল হবে, স্লাইড হবে, না আরেকটা কি আছে এলাইট না মেবি, ট্রাই করে দেখি। সেলাই বি স্লাইড, যেটা নাড়াচাড়া করবে কিন্তু এটা করতেছে না। না করার কারণ কি, এটা তো করছে আমার আরেকটা প্রজেক্টের মধ্যে রান করা অলরেডি। ডিরেকশনটা কাজ করতেছে কিনা দেখি। ডিরেকশন হচ্ছে লেফট রাইট বা আপ ডাউন, এখানে আপ লিখতেছি। এটা কাজ করতেছে না, এই কন্টেন্টে কাজ করতেছে না। এটা আমি আমার ওই প্রজেক্টের মধ্যে দেখে বলতে হবে, কোন একটা সিস্টেম এখানে অ্যাড করি নাই মনে হয়। এখানে কতটুকু বোঝা গেছে, এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, দেন তারপর হচ্ছে ফ্লোট লেফট রাইট আর টেক্সট ডেকোরেশন, দেন তারপর এখানে আরেকটা জিনিস নিয়ে আসি, আজকে যখন মার্কেটে যখন আনতে পারি না তাহলে আরেকটা জিনিস নিয়ে আসি এখানে, যেটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, লিস্ট, হ্যাঁ সরি ইউএলএলআই লিস্ট, এটা হচ্ছে লিস্ট বলে এগুলোকে। লিস্ট তৈরি করার জন্য এই কন্টেন্টগুলো প্রয়োজন। যেমন এগুলো আমরা কোথায় ইউজ করি, এগুলো আমরা ইউজ করি ন্যাপবার হিসাবে। ন্যাপবার কি আবার, এবং হেডার অপশনটা কি না, এই যে উপরে একটা হোম, অ্যাবাউট, ওয়ার্ক, সার্ভিস, প্রাইস, ব্লগ, কন্ট্যাক্ট,
এগুলাই হচ্ছে ন্যাপবার, এটাকে হেডার পার্টও বলে ন্যাপবারও বলে। ওই কন্টেন্টটা তৈরি করার জন্য আমাদের এখানে ইউএলএল লিস্টটা প্রয়োজন, বা বোর্ড স্টাফের ন্যাপের প্রয়োজন, দুইটা থেকে যে কোনো একটা। ব্লক সেভ দিয়ে যদি রান করি, এটা কিভাবে আসতেছে? এটা লিস্ট আকারে আসছে না? হ্যাঁ এটা হচ্ছে একটা লিস্ট আকারে আসছে। এখন এটাকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, যেমন এখানে ইউএল এর জায়গায় যদি ওএল দিই, এক দুই আসছে না সিরিয়াল ভাবে? হুম এটাই হচ্ছে বিভিন্ন, মনে করেন আমরা যখন একটা লিস্ট বা আমাদের টিমের মেম্বার কতজন আছে, বা একটা কালার লিস্ট বা একটা বাজার লিস্ট তৈরি করার সময় তখন এখানে সিরিয়াল মেনটেন করতে হয়। সো আমাদের যখন সিরিয়াল মেনটেন করি তখন কি করতে হয়, যে কোনো একটা প্রোগ্রাম অ্যাড করতে হবে, না হয় ডিজাইন করতে হবে ওইটা ওই সিস্টেম করে, যে এখানে 1 2 3 4 5 এটা যাতে আসে। তো এখন আমরা এই কন্টেন্টটা সহজে এভাবে করি, মানে একদম সহজভাবে। এখানে এই জিনিসটা যখন করছি তাহলে কিন্তু এখানে আমাদের 1 2টা আসার জন্য আর কোনো কি প্রোগ্রাম অ্যাড করতে হচ্ছে না, জাস্ট শুধু এই কন্টেন্টটাকে বারবার লিখলেই তো চলে আসবে 1 2 3 4 5 এগুলো চলে আসতেছে না? এখন আমরা চাচ্ছি তো এটা দিয়ে লিস্ট তো নর্মালি ভাবে তৈরি করা যায়, এটা আমরা দেখলাম, কিন্তু এই কন্টেন্টটা দিয়ে ওয়েলটা আমি লিখে রাখি, এটাকে ডুপ্লিকেট করি। এখন এখানে আমরা ইউএল দিয়ে কাজ করি, ওএল দিয়ে তেমন কাজ করি না, কারণ ওএল আসছে একটা লিস্ট তৈরি করার জন্য 1 2 3 4 মানে সিরিয়াল মেনটেন করে। এখন এই কাজটা যখন আমরা দিয়ে একটা ন্যাপ বাড়ি যখন তৈরি করবো, সবগুলো এগুলো এক লাইনের মধ্যে চলে আসতে হবে। স্টাইল প্রথমে দিতে হবে এখানে এটা কি বলে, টাইপ লিস্ট স্টাইল নাম, লাইক লিস্ট স্টাইল নাম। স্টাইলটা চলে গেছে না, পাশে যে ডটটা ছিল। এখন এই যে এখানে লিস্ট স্টাইল নাম দিছি, এখন এইটা নিয়ে আর কি কি কোড আছে, লিস্ট স্টাইল নাম নিয়ে অনেকগুলো কোড আছে। যেমন আমরা তো সবাই অলরেডি ওয়াইফাই এর মধ্যে কানেক্টেড থাকি, বা গুগল মিডিয়ার সাথে সম্পর্ক সবার। এই জিনিসটাকে নিয়ে যখন আমরা গুগলের মধ্যে যখন সার্চ দিব, এটা দেখার কারণ হচ্ছে একটাই, যে আমি যদি একটা কাজ করে দিই তাহলে আরেকটা কাজ আপনাদের থেকে চলে আসবে, তখন আমার কাজ কম করা লাগবে, মানে আমি কম শিখাইলেও আপনাদের থেকে অটোমেটিক চলে আসবে। যেমন আমি একটা শিখাইলাম জাস্ট লিস্ট স্টাইল নাম, এখানে আপনারা করে দিলেন এখানে নাম না দিয়ে যে অন্য একটা স্টাইল দিচ্ছেন, এখানে এই স্টাইলটা কি হতে পারে, বা এখানে নাম্বার, তারপর আছে সিরিয়াল, আর অনেক কয়েকটা স্টাইল আছে, ওগুলো সব এখানে ক্যাসকেডিং স্টাইলটা সিএমএস এর মধ্যে গেলে এখানে পাওয়া যাবে। যে আমি এখানে নামটা ইউজ করছি জাস্ট, ঠিক আছে? স্কয়ার দিয়ে দেখতে এখানে স্কয়ার সিস্টেম আসছে, মানে এইটা হচ্ছে আসলে মূলত আমাদের মূল যে জিনিসটা বুঝতে হবে ওইটা হচ্ছে যে এই যে লিস্ট স্টাইল সিএসএস কোডটা লেখার পর কি করতেছে, আসলে কি কাজ এই লাইনটার কাজ হচ্ছে একটা, যে এখানে যে লিস্ট আছে এটার শুরুতে যে ডট বা নাম্বার যে জিনিসটা আছে ওইটাকে বিভিন্ন স্টাইলের মধ্যে মানে রূপান্তর বা রূপ ধারণ করা, এই ধরনের কনসেপ্ট। এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হয়। আমাদের এমন না যে আমাদের কোডিং গুলো মুখস্থ রাখবো, কোডিং মুখস্থ রাখা সম্ভব না, কারণ এইখানে যদি একটু করে যদি দেখেন, যেমন এগুলো হচ্ছে আমরা একদম শর্ট করে রাখছি, কারণ আমার যে কোডগুলো প্রয়োজন প্রতিনিয়ত
এই জন্য আমি কোডগুলো আলাদা করে করে রাখছি। তো এখন এতগুলো কোড মুখস্থ রাখা তো সম্ভব না। এটার মধ্যে খাতায় যদি লিখতে দেয় কেউ তো একদম অ্যাকুরেট এখানে যেভাবে লিখছে ওইভাবে কিন্তু কেউ লিখতে পারবে না। এটা আমি 100 দিব। এখানে শুধু মনে থাকবে কি জিনিস, এখানে মনে থাকবে মানে এই ক্লাসটার কাজ হচ্ছে একটা ক্লাস বা এই ক্লাসের ভিতরে যে কন্টেন্টটা রাখবে এই কন্টেন্টের ভিতরে একাধিক ডাটা ইনপুট করা যায়। এই কন্টেন্টগুলো মনে থাকবে, যেমন তাও সেম, আইডির কাজও সেম, ক্লাসের কাজও সেম, কিন্তু দুইটা ভিন্ন টাইপের বা দুইটা ভিন্ন গ্রহের। এই জিনিসগুলো মনে থাকবে, কিন্তু এইখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কারো মনে থাকবে না। কেউ মনে রাখার মানে এই জিনিসটা যদি মনে রাখার চেষ্টা করে বা সবগুলো আমি মুখস্থ করে শিখবো, তাহলে তার কাজ শেখা শেষ হবে না, মানে শিখতে থাকতে হবে। এই জন্য আমি মানে যখন আপনারা তো এমন কেউ না যে আপনাদের একদম যে মেন জিনিসটা যদি দেখাই দিই যে আমার চাকরি চলে যাবে, ওই ধরনের কোনো কিছু তো না। আমি ওই জন্য একদম মেন জিনিসটা দেখাই দিয়েছিলাম। আমরা যখন কিছু পাই না, যেমন এখান থেকে মার্কিও জিনিসটা আমি এখন সেট করতে পারতেছি না, এই মার্কিওটা কিন্তু আমি গুগল থেকে বের করে সলিউশন করে নিব। আচ্ছা, কারণ আমি তো এমন না যে আমার কোন একটা জায়গায় ডাটা স্টোর করে রাখছি, ওইরকম তো না। এখন এটার সিস্টেম অন্যরকম হয়েছে, ডিজাইন চেঞ্জ। এখানে ডিজাইনটা চেঞ্জ হয়েছে কিসের মাধ্যমে? ইনসাইট এই কন্টেন্টের মাধ্যমে। বাট আমরা এখানে অল টাইম ইউজ করি নাম। যখন ডিজাইনের প্রয়োজন হয় তখন ডিজাইন করব, নাম দিচ্ছি। এখন দেওয়ার পর হচ্ছে এখানে ডিসপ্লে ইনলাইন, সরি মোল টপিক্সটা বলি নাই। এই কন্টেন্টগুলো একটার পর একটা মানে আসতে হবে না, এক লাইনে আসতে হবে না একটার পর একটা, এগুলো একটার পর একটা আসছে নিচে, মানে একটার পর একটা নিচে আসছে। এটা তো নিচে আসলে হবে না, এখানে যেভাবে ন্যাপ তৈরি করছে ওইভাবে ন্যাপ তৈরি করতে হবে, অর্থাৎ হেডার। এই কন্টেন্ট এই জিনিসটা আসার জন্য এখানে লিখতে হবে ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইন লিখার পর এটা কোথায় চলে গেছে? একদম লেফটে চলে গেছে, কারণ এটা আমি ডিসপ্লে ইনলাইন লিখছি কোথায়? যার মধ্যে ইউএল এর মধ্যে। এক লাইনে চলে আসছে না সবগুলো? তাহলে কোন জায়গায়? হ্যাঁ, এক লাইনে স্পেস, একটার পর একটা কিছু স্পেস রাখবে আর কি, ওই জিনিসটা ওইটা হচ্ছে পরে। কিন্তু এখানে আমার যে জিনিসটা বোঝার প্রয়োজন হচ্ছে ওটা হচ্ছে ডিসপ্লে লাইন দেওয়ার পর সবগুলো এক লাইনে চলে আসছে, কিন্তু ডিসপ্লে ইন লাইন আমি কোড কিন্তু চেঞ্জ করি নাই বা পজিশন চেঞ্জ করছি, ঠিক আছে? আগে কিন্তু আমি ডিসপ্লে লাইনটা ইউজ করছিলাম কোথায়? ইউআইএল এর মধ্যে, কিন্তু আমি তখন শিওর ছিলাম না যে এই জিনিসটা ইউআইএল এর মধ্যে ইউজ করতে হবে না এলআই এর মধ্যে ইউজ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমি শিওর ছিলাম না, কারণ হচ্ছে আমি এটা নিয়ে কাজ করছি অনেক আগে, এর মধ্যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করি নাই। কাজ করলে কিছুটা শিওর থাকা যায় যে কন্টেন্টটা এখানে ইউজ করলে এইভাবে কাজ করবে। কিন্তু আমি এতটুকু শিওর ছিলাম যে ডিসপ্লে লাইন লিখলে সবগুলো এক লাইনে হবে, এই জিনিসটা আমি শিওর ছিলাম। কিন্তু এই কন্টেন্টটা কোথায় ইউজ করলে ওইটাই শিওর হবে ওটা তো আমি জানি না। ওটাই শিওর হব তখন যখন আমি কাজে যাব বা ফিল্ডে যখন যাব তখন শিওর হব। তাই বারবার বলতেছি, মানে কোডিংগুলো মুখস্থ করার চেষ্টা করো না কেউ, কোডিংগুলো বোঝার চেষ্টা করবে এবং কোডিংটা কোন স্টাইলে কাজ করতেছে, কোন জায়গায় কোডটা ইউজ করলে কাজ করবে না, বা কোন জায়গায় কোডটাই আবার ইউজ করলে একটা ফাংশন বারবার রিডাইরেক্ট করতেছে বা আমি ভালো মতো আউটপুট পাচ্ছি না, এই ধরনের কন্টেন্টগুলো আসতে হবে। মানে নিজেদের থেকে অনেকগুলো ভুল আসতে হবে, ভুল না আসলে এটা রাইট করা সম্ভব না। প্রোগ্রামে যখন ভুল আসবে তখন এগুলো যখন শুধরানো হবে তখন অটোমেটিক শেখা হবে নিজের মধ্যে। আমি এখন ডিসপ্লে লাইন দুই জায়গায় লিখলাম, একটা ইউএল এর মধ্যে একটা ইএলআই এর মধ্যে, তখন কি হবে? কন্টেন্টটা দেখতে হবে না, তখন কি হবে? কারণ এখানে যখন দেখা হবে তখন তো কারণ হচ্ছে আমি যখন শুরুতে এখন কিন্তু রিলোড করি নাই, যখন আমি শুরুতে একদম ডিসপ্লে লাইনটা যখন লিখছি তখন এই ফুল কন্টেন্টটা চলে গেছে কোথায়? লেফটে, ঠিক আছে? সেভ করে নেই ডিসপ্লে লাইন, এটা এখন আর লেফটে যাচ্ছে না, শুরুতে লেফটে চলে গেছে কিন্তু এখন আর লেফটে যাচ্ছে না। সো এটা কোথায় ভিত্তি করতেছে?
মানে প্রত্যেকটা কাজের উপর বা কন্ডিশনের উপর ভিত্তি করতেছে। এখন এখান থেকে যদি এগুলা যদি তুলে দিই তাহলে এটা কিন্তু এখন কাজ করবে উপরের লাইনটা, মানে এই ডিসপ্লে লাইনটা এখন কাজ করতেছে না। হুম এগুলো হুম যদি তুলে দিলে কিন্তু এগুলো তুলে দিলে কাজ করবে, ট্রাই করে দেখো, কাজ করবে তবে 100% শিওর। এটা তার কারণ আছে। এখন এখন এটা সবগুলো একদম লেফটে চলে গেছে না, ডিসপ্লে লাইন মানে এক পাশে চলে গেছে, এতক্ষণ পর্যন্ত এক পাশে যায় নাই। হ্যাঁ কারণ হ্যাঁ হচ্ছে শোন, যে একটা কোড যদি সেম কন্ডিশনের মধ্যে দুই জায়গায় ইউজ করি তাহলে যে কোনো এক জায়গায় ইউজ করবে, যে প্রথমে যে জায়গায় আছে বা সবার কাছ থেকে যে কোডটা কাছে আছে ওটা নিয়ে কাজ করবে, দূরে যে কোডটা আছে ওটা নিবে পরে। মানে এই সিস্টেম হচ্ছে এইভাবে যে একজন যেমন একজন বসে আছে ক্লাসরুমের সামনে, এখন আরেকজন আছে গেটের সামনে, কলেজ গেটের সামনে, এখন আরেকজন আছে ডিরেক্ট ইয়ার মধ্যে টিডিসির ওইখানে। তখন প্রথমে ডাক দিলে কে শুনতে পাবে? কলেজ গেটের সামনে যিনি আছে উনিই তো শুনতে পারবে, টিডিসির মধ্যে সামনে যে আছে ও তো আর শুনতে পাবে না। এখানকার সিস্টেমটাও সেম, মানে এখানে প্রথমে যখন হোমটা যখন রিড করতেছে যে এই হোমের জন্য কোনো কোড ইউজ করা হয়েছে কিনা, তখন সে যখন কল করছে যে ওনার জন্য কোনো কোড ইউজ করা হয়েছে কিনা, তখন সে প্রথমে আসছে কোথায়, এই লাইন মানে এলআই এর মধ্যে, তারপর যাচ্ছে কোথায়, ইউএল এর মধ্যে। কিন্তু এলআই এর মধ্যে যখন কোড সেম এই কোডটা যখন পাইছে তাহলে ইউএল এর মধ্যে থেকে এই কোডটা আর নেবে না, এটাই হচ্ছে কারণ। হ্যাঁ বৃষ্টি। আর আমরা রোমান যেটা লিখি একটা, হুম আমরা ওই ইয়া আকারে রোমান চিহ্ন ইউজ করি যে, ওইটা কি দিয়ে ইউজ করি কমান্ড যে, বলতে বলতে ধর আই এর মতো একটা দিয়ে আবার এখানে যেটা একটু আগে যেটা বলছিলাম ওটা হচ্ছে স্পেস নিয়ে কথাটা, মানে একটু স্পেস রাখার জন্য। এই ডিসপ্লে লাইন আছে কিন্তু এটার মাঝে একটু স্পেস রাখতে হবে। এই স্পেসটা রাখতে হলে আমার একটু বাইরে যেতে হবে। যেমন আমরা আজকে টপিক ছিল কীরকম, যেমন টেক্সট নিয়ে কথাবার্তা বা ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলে আরেকটা কথাবার্তা বলছিলাম ফ্লট নিয়ে। যখন স্পেসে যাব তখন কিন্তু মার্জিন বা প্যাডিং এর মধ্যে চলে যেতে হবে। মার্জিন কি প্যাডিং কি এই জিনিসটা বোঝার পরে এখানে স্পেসটা ইউজ করলে ভালো হবে আমার মনে হয়। আর স্পেসটা এখনো ইউজ করা যায়, যেমন এখানে যদি আমি প্যাডিং ইউজ করি, শুরুতে প্যাডিং 10 পিক্সেল, 0 পিক্সেল দিয়েছিলাম টপ আর বটমে, মানে উপরে আর নিচে 0 পিক্সেল, কিন্তু লেফট রাইটে আমি প্যাডিং দিচ্ছি 20 পিক্সেল করে। তাহলে সেভ দিয়ে যদি রান করি এখন কি হবে, এটার মধ্যে প্যাডিংটা নিয়ে নিবে, এই 20 পিক্সেল প্যাডিং নিয়ে নিছে। তো এইভাবে কিন্তু এটা প্রত্যেকটার মধ্যে ইউজ করতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, সেখানে যেটা বলছিলাম এটা হচ্ছে প্যাডিংটা দিছি কেন, প্যাডিংটা কেন দিছি? হ্যালো, লিপ নিয়ে আবার জয়েন দিছে কে এটা? হ্যাঁ, এখানে বলতেছে কি জানি বলে, প্যাডিংটা কেন ইউজ করছে, প্যাডিং ট্যাগটা বা সিএসএস কোডটা কেন ইউজ করছে ট্যাগ বলতেছি। এটা হচ্ছে প্যাডিংটা কেন ইউজ করছে, 0 পিক্সেল 20 পিক্সেল দিয়ে দিছি। আমার কথা শোনা যাচ্ছে তোর কাছে? হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আমার এখানে সাউন্ড একদম কম হয়েছিল, এটা খেয়াল করিনি। আমি তো মনে করছি ইয়ারফোন খুলে ফেলছি তাই। না, আমি আমার ওই আজকে ইয়ারফোন সেট করছি আমার এখানে, এখানে সাউন্ডটা ফুল রাখতে হয় ইয়ারফোন সেট করলে। ও আচ্ছা।
আচ্ছা এখানে তাহলে প্যাডিংটা কেন ইউজ করছি? প্যাডিংটা ওই মধ্য দিয়ে স্পেস রাখার জন্য। হ্যাঁ জাস্ট স্পেস রাখার জন্য। হুম, এখন কিন্তু এখানে সবগুলোর মধ্যে প্যাডিং দিয়ে দিছি, তাহলে সবগুলোর মধ্যে যখন প্যাডিং দিয়ে দিছি, শুরুতে 0 পিক্সেল যেটা দিছি এটা হচ্ছে টপ এবং বটমের জন্য, নেক্সট যেটা দিছি 20 পিক্সেল এটা হচ্ছে লেফট রাইটের জন্য। তাহলে সবগুলোতে এখন নিয়ে নিছে, কারণ সবগুলোতে আমি স্পেস দিছি। এখন প্যাডিং এবং মার্জিন এখানে দুইটা জিনিস, হ্যাঁ এখানে এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে মার্জিন আর একটা হচ্ছে প্যাডিং। প্যাডিংটা কোথায় কাজ করে, মার্জিনটা কোথায় কাজ করে? আচ্ছা এটা রিকভার করি, নিউ ওপেন, ডোন্ট সেভ, ওকে। এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইন, ঠিক আছে, বা একটা বক্স। এখন এটার মধ্যে যদি আমি মনে করেন এখানে টেক্সট রাখলাম, এখানে টেক্সট দিলাম। এখন টেক্সট যে রাখছি এইটার থেকে যখন প্যাডিং দিব, প্যাডিংটা কাজ করবে তখন এই যে টেক্সটের উপর, মানে টেক্সটের উপর বা টেক্সটের চারপাশেই তো কাজ করবে না। এটা যদি টেক্সটের এরিয়া হয়, এটা একটা টেক্সট এরিয়া, আর এই বাইরের যে কন্টেন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফুল পেজের এরিয়া বা ফুল কন্টেন্টের এরিয়া। আমি এটা ডিলিট করে আবার নতুন করে করতেছি, বক্সটা আর একটু বড় করে করতেছি। এটা মুছে ফেলতে হবে। এটা আবার 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 করতেছি বক্সটা। তাহলে এখানে টেক্সটের বাইরে যখন আমরা প্যাডিং দিব, হ্যাঁ তখন প্যাডিংটা নিবে এই জায়গায়, এই যে এই পাশে। যখন আমি চারপাশে মনে করো 10 পিক্সেল করে দিলাম, তাহলে চারপাশে 10 পিক্সেল করে প্যাডিং রাখলাম। কোনো সময় মাউস দিয়ে লেখা হয় নাই, এই জন্য এগুলো উল্টা পাল্টা হচ্ছে। তারপর দেন এইটার বাইরে হেডফোন নলে হেডফোন হালে নলে পূর্বদের শর্ত আমি তেতে দিব। এখন আর যাই তুলে দিলাম, চলো আমার এটা দাম বেশি লয়ে লাগবো, সেম হেডফোন কিন্তু এটার প্যাডিং এ কাজ করছে। এখন মার্জিন যখন দিব, মার্জিনটা প্যাডিং এর বাইরে করবে, প্যাডিং এর ভিতরে করবে না। এই জিনিসটা কিন্তু অনেকেই সহজে বোঝে না, অনেকেই কিন্তু সহজে বুঝে ফেলে কেউ কাজ করে। এটা হচ্ছে মার্জিনের এরিয়া। আচ্ছা বুঝলাম। তাহলে এখানে মার্জিনটা কোথায় কাজ করবে এটা এটা বুঝতে পারলে হয়েছে, কারণ আমরা এখানে প্যাডিং যে জায়গায় ইউজ করছি, প্যাডিং ইউজ না করে আমরা কি করি, মার্জিন ইউজ করে ফেলি। কারণ হচ্ছে যে প্যাডিং ইউজ না করে যখন মার্জিন ইউজ করি, তখন সমস্যা হয় কি, যে আমরা এই টেক্সটের জন্য একটা কালার ইউজ করছি না, বা একটা কালার বা একটা এরিয়া সিলেক্ট করে রাখি টেক্সটটার জন্য। এখন টেক্সটটার জন্য আমরা এরিয়া সিলেক্ট করছি, যেমন এটার হাইট মনে করুন 100 দিলাম, 100 পিক্সেল সিলেক্ট করছি, হ্যাঁ ওই সিলেক্ট করছি এক্সাম্পল 300। তো এখানে হাইট ওয়েট যখন 100 300 যখন সিলেক্ট করছি, এখন এটার বাইরে তো আর যাবে না। যখন প্যাডিং ইউজ করবো এটার বাইরে যাবে না, কিন্তু এটার ভিতরে প্যাডিংটা নিবে, হ্যাঁ কিন্তু মার্জিনটা নিবে এটার বাইরে, হাইট ওয়েটের বাইরে কিন্তু মার্জিন নেবে। এখন হাইট ওয়েটটা আমরা টেক্সটের জন্য ইউজ করি না, কিন্তু এতটুকু বুঝতে হবে যে আমাদের টেক্সটের পাশে, অর্থাৎ টেক্সট এই কন্টেন্টটাই হচ্ছে একটা টেক্সটের চারপাশে যেটা প্রথমে নিবে ওটা হচ্ছে যে প্যাডিং, তারপর অংশ যেটা আসবে ওটা হচ্ছে যে মার্জিন। এই কন্টেন্টটাই মনে রাখতে হবে।
এই জিনিসটা কিন্তু আমাদের এখানে আছে, এখানে কোন একটা জায়গার মধ্যে আছে, আমি অল টাইম এটা পাই, এটা পড়তে পাইলে আমি তখন দিয়ে দিব লিঙ্কটা। তাহলে এটাই হচ্ছে কথা, কারণ আমরা এখন যখন ব্যাকগ্রাউন্ড দিব, এখন তো এখানে স্পেসের জন্য কি দিছি, প্যাডিং দিছি। এখন যদি ব্যাকগ্রাউন্ড সেট করি প্রত্যেকটা কন্টেন্ট মানে হোম, অ্যাবাউট, সার্ভিস প্রত্যেকটার জন্য একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। যেমন এখানে অলরেডি ব্লু কালার সেট করা আছে, গ্রে GRAY, একটাতে দিলাম জাস্ট, এই গ্রেটা চলে আসছে না। যদি আমি যদি প্যাডিং, এখানে প্যাডিং না দিয়ে যদি মার্জিন দিতাম, তাহলে কিন্তু এর দুই পাশে যে স্পেসটা রাখছে কালারের ভিতরে, এই স্পেসটা কিন্তু রাখতো না যদি আমি এখানে প্যাডিং না দিয়ে মার্জিন দিতাম। মার্জিন শুধু ওই দাগ আসতো চারপাশে। হ্যাঁ, দাগ বলতে না না, কালারটা থাকতো কিন্তু দুই পাশে স্পেস রাখবে, কিন্তু এটা বাইরে রাখবে স্পেসটা। কোড কি সেভ করি নাই, বারবার এরকম করলে কেমন হবে? মার্জিন বাড়ানোতে MRGIN, ঠিক আছে তো? আচ্ছা, MRGIN ঠিক আছে। সেভ করার পরও কি সেম আসতেছে? এখন সেম আসতেছে বা এটা চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে যে আচ্ছা মার্জিনটা ইউজ করছি নিচের লাইনের মধ্যে, এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি আমি ইউএল উপরেরটার মধ্যে না, এখানে তো এটা উল্টা করছি মার্জিন, এখানে প্যাডিংটাও সেম দিয়ে দিই। এখন দুই পাশে স্পেস নাই, ঠিক আছে? আমি এটা বোঝাতে যাচ্ছি যে যদি প্যাডিং ইউজ করি তাহলে দুই পাশে স্পেস রাখবে না, আর যদি মার্জিন ইউজ করি, সরি প্যাডিং ইউজ করলে দুই পাশে স্পেস রাখবে, মার্জিন ইউজ করলে স্পেস রাখবে না। কারণ মার্জিনের কাজ হচ্ছে যে বক্সের বাইরে, তাহলে বাইরে কিন্তু স্পেস রাখছে, ওটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? স্পেস কিন্তু রাখছে, আবার আর আমরা দেখতেছি না, কারণ আমরা দেখবো কখন, যখন আমরা এই কন্টেন্টটাকে একটা বক্সের ভিতরে রাখবো তখন, ঠিক আছে? আর যদি প্যাডিং ইউজ করি তাহলে আমরা কি ওইটা দেখতে পারবো যে এই প্যাডিংটা কতটুকু স্পেস নিয়ে রাখছে বা কিভাবে কাজ করতেছে প্যাডিংটা, ওই ডিজাইনটা আমরা দেখতে পারবো। তাই আমরা এখানে প্যাডিং ইউজ করে থাকি, এবং প্যাডিং এবং মার্জিনের মধ্যে এই জিনিস এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, প্যাডিংটা শুরুতে কাজ করে, মার্জিনটা পরবর্তী কাজ করে। তাহলে এতটুকু বোঝা হয়েছে, আজকে এতটুকুর মধ্যে থাকবে। যতটুকু করেছে ততটুকু বোঝা হয়েছে। হ্যালো।